ভোটার তালিকা নিয়ে কমিশনকে চাপ শুভেন্দু অধিকারীর। অবৈধ ভোটার নিয়ে ফের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। নিউজ 18 বাংলায় স্বাগত জানাই আপনাকে। প্রিয়াঙ্কা কথা বলছি স্টুডিও থেকে। শুভেন্দু অধিকারী কমিশনকে চাপ দিচ্ছেন চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে। তিনি বলছেন যে অবৈধ ভোটার যদি হয় তাহলে কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাবেন। কি বলবেন? মানে নির্বাচনের আগেই হার স্বীকার করে নিচ্ছে শুভেন্দু অধিকারী, কারণ চেয়েছিল নির্বাচন কমিশনকে দিয়ে 1,20,00,000 বৈধ ভোটারকে বাদ দিতে। এই অসভ্যতামি বাংলার মানুষ বিএলএ-2রা রুখে দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, মাইক্রো অবজারভারদের দিয়ে ভোট চুরি করা আটকে দিয়েছে সুপ্রিম কোর্ট। হতাশাগ্রস্ত শুভেন্দু অধিকারী। আগে তো জবাব দিতে হবে। নিশ্চিত কোনো অবৈধ অনুপ্রবেশকারী থাকবে কেন, কিন্তু 58 লাখ নাম বাদ গেছে। কয়জন অবৈধ অনুপ্রবেশকারী পাওয়া গেছে, কটা রোহিঙ্গা পাওয়া গেছে নির্বাচন কমিশন জানাতে পেরেছে? সংখ্যাটা শূন্য। একজনও রোহিঙ্গা নেই, অথচ 1,20,00,000 রোহিঙ্গার কথা বলে 10.5 কোটি বাঙালিকে লাইনে দাঁড় করিয়েছে। বাংলার মানুষ প্রতিটা ঘটনা হিসেব রেখেছে। আর আজকে এই ঘটনা, এই মন্তব্য শুভেন্দুর কার্যত হতাশার বহিঃপ্রকাশ। আমরা উল্টে বলতে চাই যে কোনো অবৈধ অনুপ্রবেশকারীর নাম যেন না থাকে, ঠিক তার সাথে সাথে কোনো বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায়। বরং আমরা দেখেছি শয়ে শয়ে মানুষ যারা জীবিত তাদেরকে ইতিমধ্যে মৃত দেখিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তার রেসপন্সিবিলিটি কেন নেই? তার রেসপন্সিবিলিটি নির্বাচন কমিশন নিয়েছে? নেয়নি। আমাদের দাবি তাই প্রথম দিন থেকে যে একজনও অবৈধ অনুপ্রবেশকারীর নাম যেন না থাকে, তার সাথে সাথে কোনো বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায়। বাংলার মানুষ মন করে নিয়েছে, যারা বাঙালির উপর অসভ্যতা করেছে, যারা বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে, ভোটের লাইনে বাঙালি তাদেরকে বুঝে নেবে। বিজেপি লিডার অফ অপোজিশন হতে গেলে 30টা আসন লাগে, এবার 30 পাবে না বিজেপি, সেই জায়গা তৈরি করে দেবে পশ্চিমবঙ্গের বাঙালি। বেশ, ধন্যবাদ। ভোটের আগেই তৃণমূলের নতুন ফর্মুলা। ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি গঠন তৃণমূলের। ভোটের আগেই তৃণমূলের নতুন ফর্মুলা। এই কমিটিতে কারা কারা থাকবেন, এই কমিটি কি পদক্ষেপ নেবে, আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, বাছাই করা সাংগঠনিক জেলাতেই ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি তৈরি করা হয়েছে, যার মধ্যে বারাসাত, বহরমপুর, জঙ্গিপুর যে সাংগঠনিক জেলা রয়েছে সেগুলি তার মধ্যে পড়ে। একদম জেলার নিচু স্তরে যাতে পারস্পরিক দূরত্ব না থাকে তা মেটাতে আগেভাগে শাসক দল সচেষ্ট, এবং সেই কারণেই হচ্ছে এই সমস্ত জেলাগুলোর বিধানসভাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানেই নিয়ে আসা হয়েছে। বারাসাত, বহরমপুর, জঙ্গিপুরের ক্ষেত্রে যেমন কোর কমিটিতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন সাংসদ রয়েছে, বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন, আবার যারা সাংগঠনিক ক্ষেত্রে যারা দায়িত্বপূর্ণ ব্যক্তি তারাও সেখানে রয়েছেন। যেটা ধারণা সেটা হচ্ছে যে বিধানসভা ভোটের আগে এই সমস্ত বিধানসভা ক্ষেত্রে পারস্পরিক কিছু সমস্যা নিচু তলাতে তার দলের শীর্ষ নেতৃত্বের নজরে এসেছিল। বহু ক্ষেত্রে বেশ কিছু রাজনৈতিক সমীকরণ কতগুলো জায়গাতে ক্রমাগত বদল হতে চলেছে। তাই ইলেকশন কোর কমিটি করে একেবারে মাইক্রো ম্যানেজমেন্টের যে ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করতে চায়। এর আগে কোনোদিন কিন্তু এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি, এবং আমরা আগে দেখতাম যে জেলায় জেলায় পর্যবেক্ষক তৃণমূল কংগ্রেস রাখতো, পরে পর্যবেক্ষক পদ তুলে দেওয়া হয়। কিন্তু এই যে ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি রয়েছেন, যারা জেলায় ভোট প্রচার থেকে ভোট ম্যানেজমেন্টের খুঁটিনাটি সমস্ত দায়িত্বই কার্যত তারা পালন করবেন। যেমন বারাসাত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিতে আহ্বায়ক এবং সহ আহ্বায়ক পদ দেওয়া হয়েছে রথীন ঘোষ এবং জ্যোতিপ্রিয় মল্লিককে, এবং তারা দুজনেই ভোট করানোর ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা এবং তারা অনেকটা সাফল্যও পেয়েছেন। তাছাড়া 16 জনের সেখানকার কোর কমিটিতে বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি যিনি সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, চেয়ারম্যান সব্যসাচী দত্তকেও রাখা হয়েছে। আবার বহরমপুর, জঙ্গিপুরের ক্ষেত্রে হচ্ছে সাংসদ খালিলুর রহমান, আবু তাহের, ইউসুফ পাঠান তাদেরকে রাখা রয়েছে। এর মধ্যে খালিলুর আবার সাংগঠনিক জেলার সভাপতি। এছাড়া হচ্ছে ওই জেলাতে ইমানি বিশ্বাস, কানাই চন্দ্র মন্ডল, শেখ মিয়ামা, সৌমিক হোসেন, রবিউল চৌধুরী, নজরুল ইসলাম ওরফে টাইগার, এদের মতো যারা নেতারা সাংগঠনিক ক্ষেত্রে দায়িত্বপূর্ণ তাদেরকেও রাখা হয়েছে। এবং বিশেষ করে মুর্শিদাবাদের মতো জায়গাতে কখনো জঙ্গিপুর পুরসভা স্তরে কিছু সমস্যার বিষয়, ফারাক্কা, শামশেরগঞ্জের মতো যে আসন যেগুলোতে লোকসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষে সেখানে ভোট অনেকটা ভালো হয়েছিল। আবার সদ্য দলত্যাগী হুমায়ুন, তিনি নতুন দল গঠন করেছেন, তিনিও একাধিক জায়গায় মিমকে নিয়ে প্রচার করছেন। ফলে এই সমস্ত জায়গাতে নিচু স্তরে সমীকরণ কি হবে, কিভাবে প্রচার চলবে, কিভাবে কাজ চলবে সেটা বোঝানোর জন্যই
এই ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি তৈরি করা হয়েছে, এমনটাই ধারণা করা বেশ। হচ্ছে। এসআইআর এর নয়া নির্দেশ কমিশনের কি নয়া নির্দেশ কমিশনের জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে টেলিফোন লাইনে। সোমরাজ, দেখো, এসআইআর নিয়ে নয়া নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন দিল। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে কিছুক্ষণ আগে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হলো যে বাংলার বাড়ি গ্রামীণ বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা গ্রামীণ এই প্রকল্পগুলি থেকে যারা অনুমোদন পত্র পেয়েছেন বা শংসাপত্র পেয়েছেন, এসআইআর এর নথি হিসাবে তা গ্রহণযোগ্য নয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক গত 21শে জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিল, কারণ দেখা যাচ্ছিল অনেক ইয়ারোরাই ডকুমেন্ট হিসাবে আপলোড করছিল বাংলার বাড়ি গ্রামীণের শংসাপত্র বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার থেকে পাওয়া শংসাপত্র কি হিসাবে দাবি আপলোড করছিল হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট হিসাবে। কারণ এসআইআর এর নথি হিসাবে হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বা কোনো জমি এই সংক্রান্ত সরকারের দেওয়া শংসাপত্রকে গ্রহণ করার নির্দেশ রয়েছে। কিন্তু সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা বা বাংলার বাড়ি গ্রামীণের মতো আর্থিক প্রকল্প তার শংসাপত্র কোনোভাবেই এসআইআর এর নথি হিসাবে গ্রহণ করা হতে পারে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছে যে দ্রুত রাজ্যের সব অফিসারকে এই নির্দেশ কার্যকর করার জন্য। দেখো, কখন এই নির্দেশ দিচ্ছে? যখন এসআইআর এর শুনানি প্রক্রিয়া শেষ হয়ে গেছে, গত 14ই ফেব্রুয়ারি অর্থাৎ গত শনিবার শুনানি শেষ হয়ে গেছে। ইতিমধ্যেই ডকুমেন্ট আপলোড প্রায় 1,30,00,000-এরও বেশি হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই ব্যাখ্যা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে দেওয়া হচ্ছে। এবারে যেটা প্রশ্ন আসছে, যে সমস্ত ইআরও বা এইআরওরা এই বাংলার বাড়ি গ্রামীণ বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা থেকে পাওয়া শংসাপত্র আপলোড করেছিল, সেগুলির ভবিষ্যৎ কি হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ইতিমধ্যেই জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে গোটা বিষয়টি কার্যকর করতে। অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা বা বাংলার বাড়ি গ্রামীণের থেকে যে শংসাপত্র পেয়েছেন এ রাজ্যের বাসিন্দারা, যাদেরকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে, যারা এই শংসাপত্রগুলি দিয়েছিলেন, সেই শংসাপত্রগুলো এসআইআর এর নথি হিসেবে গ্রহণ করা হবে না। জাতীয় নির্বাচন কমিশন তা স্পষ্ট করে জানিয়ে দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। বেশ। হাওড়ার দিকে নজর রাখা যাক। সেখানে রোগী মৃত্যুতে নার্সিংহোমে তুলকালাম পরিস্থিতি। হাওড়ার বাঁকড়ায় নার্সিংহোমে ভাঙচুর, পেটে ব্যথা নিয়ে গতকাল রাতে ভর্তি, আর আজ সকালেই রোগীর মৃত্যুতে গাফিলতির অভিযোগ। নার্সিংহোমে তুলকালাম, ভাঙচুর করল পরিবার পরিজন। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলছে পরিবার, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? এবার হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে তারা কিন্তু সঠিক চিকিৎসা করছিলেন, রোগীর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনকই ছিল, কিন্তু পরিবারের তরফ থেকে ভুল বোঝাবুঝি হয়। পরিবারের তরফে ভুল বোঝাবুঝির ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। তবে হাসপাতালে যদি কোনো নার্স বা চিকিৎসক কারোর যদি বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই হাসপাতালে এই প্রথম নয়, এর আগেও কিন্তু একাধিকবার এই অভিযোগ ওঠে এবং অভিযোগের ভিত্তিতে একাধিকবার ভাঙচুরও হয়। এই ঘটনার ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় বাঁকড়া অঞ্চলের আরতি পণ্ডিত, যিনি গতকাল রাত্রিবেলা ভর্তি হলেও সকালে যখন তার পরিবারের লোকজন আসে তখন কথা বলে। পরবর্তীকালে দেখা যায় তার কিছুক্ষণ পরেই হাসপাতাল থেকে পরিবারের কাছে ফোন যায় যে তার মৃত্যু হয়েছে। এরপরেই কিন্তু উত্তেজিত জনতা, পরিবারের লোকেরা এসে ভাঙচুর চালায় নার্সিংহোমে। বেশ। নার্সিং বন্ধ হওয়া চাই, এই নার্সিং বন্ধ হওয়া চাই। ডাক্তারবাবু বললেন, একটাই কথা বললেন যে আপনাদের অসুবিধা নেই, আপনার মা ঠিক আছে, সুস্থ আছে, আপনারা বাড়ি চলে যান। ভাইপো এসে যখন দেখলো মা পরিষ্কার আছে, মায়ের সঙ্গে কথা বলেছে, একজন ওই পুশ করছে ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশনটা পুশ যেমনি করলো তার কিছুক্ষণ পর দিয়ে বলছে আপনার মায়ের ডেথ হয়ে গেছে। যে ডাক্তারি করছে, যে ডাক্তার জ্ঞান আছে কোন মেডিসিন দিতে হয় কোন রোগের জন্য,